17 জুলাই 2016 গভীর রাত। হংকং শহর তখন প্রায় নিস্তব্ধ। এই রাতের অন্ধকারেই মাত্র 18 বছর বয়সী ছেলে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল বাঁচার জন্য। না, এই ছেলেটা কোনো চোর বা ডাকাত নয়। এই ছেলেটি নর্থ কোরিয়ার একজন জিনিয়াস ম্যাথামেটিশিয়ান, যে মাত্র 24 ঘন্টা আগেই নর্থ কোরিয়ার হয়ে সারা বিশ্বে ম্যাথামেটিক্সে পদক জিতেছে। কিন্তু এত রাতে এই ছেলেটা হংকংয়ের রাস্তায় কি করছে? ঘুরতে ঘুরতে সে ফাইনালি একটা বাড়ির সামনে এসে লাগাতার দরজায় নক করে। এটা কোনো হোটেলের দরজা ছিল না, এটা ছিল সাউথ কোরিয়ার কনসুলেট। আর ওই ছেলেটা জানতো এই দরজা যদি আজ না খোলে তাহলে সে বা তার পরিবার কেউই আর বাঁচবে না। কিন্তু কেন? কি করতে চায় সে? নর্থ কোরিয়া সরকার তো অলরেডি তার জন্য সবকিছু ঠিক করে রেখেছিল, চাকরি, ভবিষ্যৎ, বিলাসবহুল জীবন, সবকিছুই। কিন্তু ছেলেটা এর কিছুই চায় না। প্রশ্ন হলো, কি এমন চাকরি যার জন্য এই ছেলেটা নর্থ কোরিয়া ছাড়তে বাধ্য হচ্ছে? কি হয়েছিল তার শেষ পরিণতি? আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র একটা ছেলের গল্প নয়, নর্থ কোরিয়ার একটা জঘন্য সিস্টেমের গল্প, যার ব্যাপারে খুবই কম মানুষ জানেন। তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজকে আমরা কথা বলবো রি জং ইয়লের ব্যাপারে, যে শুধুমাত্র একটা চাকরি থেকে বাঁচতে নর্থ কোরিয়া ছেড়ে পালিয়ে গিয়েছিল। কি চাকরি, কেন তাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছিল, এই সমস্ত কিছু আপনাদেরকে বলবো। সাথে আপনি এটাও দেখতে পাবেন কিভাবে একজন বাবা মা নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করেছিল তাদের সন্তানকে বাঁচাতে। এই টপিকটা ভীষণ ইন্টারেস্টিং, তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা শুরুর আগে অবশ্যই একটা করে লাইক করে দিন। সালটা 1998। নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে রি জং ইয়লের জন্ম হয়। নর্থ কোরিয়ার দেশটা এমন যেখানে জন্মের সাথে সাথে ঠিক হয়ে যায় যে আপনার ভবিষ্যৎ কি হবে, আপনি বড় হয়ে ঠিক কী কাজ করবেন। যেমন ধরুন, আপনি যদি রাজমিস্ত্রির ঘরে জন্মান তাহলে মোস্ট প্রবাবলি বড় হয়ে আপনি রাজমিস্ত্রি হবেন। এই দেশে নিজের কেরিয়ারটুকু বেছে নেওয়ার মতো স্বাধীনতাও মানুষের মধ্যে নেই। তবে রি জং ইয়ল সেই গুটিকতক মানুষের মধ্যে পড়ে যারা নর্থ কোরিয়ায় তুলনামূলক ভালো পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে। রিয়ের বাবা একজন সরকারি টেকনিক্যাল অফিসার ছিলেন, যিনি বিভিন্ন রিসার্চ এবং টেকনিক্যাল প্রজেক্টে কাজ করতেন। আর রিয়ের মা ছিলেন একজন স্কুল টিচার, আর সেটাও কোনো সাধারণ স্কুল নয়, একটা গভর্নমেন্ট লিঙ্কড এলিট স্কুল। মানে রি এমন একটা পরিবারে বড় হয়েছে যারা সরকার আর সিস্টেমের সঙ্গে কানেক্টেড ছিল। তবে রিয়ের ভেতরে কিছু এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট ছিল, যে কারণে সে নর্থ কোরিয়ার এমন একটি স্কুলে চান্স পায় যেখানে নর্থ কোরিয়ার সব থেকে বুদ্ধিমান ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। রিয়ের বয়স যখন মাত্র 7 বছর, তার ক্লাসের বাকি স্টুডেন্টরা যে অঙ্ক করতে রীতিমতো হিমশিম খেত, রি সেই অঙ্কগুলো একেবারে মেশিনের মতো করে ফেলতে। খুব অল্প বয়সেই রিয়ের বাবা ছেলের এই ট্যালেন্ট চিনতে পেরেছিলেন। ইভেন রিয়ের ট্যালেন্ট দেখে তার স্কুলের টিচাররাও রীতিমতো চমকে যেত। এই কারণে রিয়ের বাবা তার পড়াশোনার উপর একটা এক্সট্রা ফোকাস দিয়েছিলেন। প্রতিদিন খেলতে যাওয়ার আগে রিকে নামতা পড়তে হতো। ইভেন খেলে আসার পরেই তাকে অঙ্ক করতে বসানো হতো। বড় হওয়ার সাথে সাথে তার ব্রেইন আরও শার্প হতে থাকে এবং নাম্বারস, লজিক, এই জিনিসগুলোতে সে জিনিয়াস হয়ে ওঠে। এবার নর্থ কোরিয়ার মতো দেশে আপনি যদি ট্যালেন্টেড হন তাহলে সরকার আপনাকে নিজেদের হাতিয়ার বানিয়ে নেবে। কীরকম টাইপের হাতিয়ার তা একটু পরে আপনি বুঝতে পারবেন। মাত্র 15 বছর বয়সে রি লোকাল ম্যাথামেটিক্স কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়, আর 16 বছর বয়সে সে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে পার্টিসিপেট করার জন্য নর্থ কোরিয়ার ন্যাশনাল টিমে চান্স পায়। এরপর লাগাতার 2013, 14, 15, 16 সে পর নর্থ কোরিয়ার হয়ে ম্যাথামেটিক্সে সিলভার মেডেল জেতে। উত্তর কোরিয়ার জন্য এই ম্যাথামেটিক্স কম্পিটিশন ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, কারণ উত্তর কোরিয়া ইন্টারন্যাশনাল লেভেলে খুব কম জায়গা পায় নিজেদের ইমেজকে ভালোভাবে প্রেজেন্ট করার। সেখানে অলিম্পিয়াডের মতো একটা প্রেস্টিজিয়াস কম্পিটিশনে মেডেল জেতা মানে দেশের জন্য সেটা গর্বের বিষয়। তো এই অলিম্পিয়াডের সুযোগেই রি প্রথমবার কলম্বিয়া যাওয়ার সুযোগ পায়। এই ট্রিপে গিয়ে তার চোখ খুলে যায়। সে দেখতে পায় চারিদিকে আলো ঝলমলে শহর, দোকানে খাবারের পাহাড়, সাধারণ মানুষের স্বাধীনভাবে চলাফেরা। কারোর সাথে কথা বলতে গেলে তাদের পারমিশন লাগে না, হাসতে গেলে ভয় লাগে না। রি এসব দেখে রীতিমতো চমকে ওঠে, কারণ নর্থ কোরিয়ায় সে এতদিন এক বদ্ধ জীবন কাটাচ্ছিল। উত্তর কোরিয়ার কাছে কিন্তু রি শুধুমাত্র একজন ম্যাথামেটিশিয়ান ছিল না,
সে ছিল দেশের সম্পদ, যাকে দেশ প্রয়োজনে ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে। আর এখানেই উঠে আসে উত্তর কোরিয়ার এক ভয়ঙ্কর সিস্টেমের কাহিনী। উত্তর কোরিয়া সরকার অনেকদিন আগেই বুঝে গিয়েছিল যে আধুনিক যুদ্ধ শুধুমাত্র ট্যাঙ্ক আর মিসাইল দিয়ে হবে না, যুদ্ধ হবে কম্পিউটারে, টেকনোলজি দিয়ে, ট্যালেন্ট দিয়ে। তাই 1970-80 দশক থেকেই তারা বেছে বেছে ট্যালেন্টেড ছাত্রদের বিশেষ ট্রেনিং দিতে শুরু করে। প্রথম দিকে এই সমস্ত ট্রেনিংয়ের লক্ষ্য ছিল দেশের বিভিন্ন ফ্যাক্টরি এবং টেক সিস্টেমকে উন্নত করা, কিন্তু ধীরে ধীরে এই সিস্টেম চেঞ্জ হয়ে যায়। দেশের প্রাক্তন ডিক্টেটর কিম জং ইল বুঝে যান এই মেধা দিয়ে শুধু সফটওয়্যার বানানো নয়, সাইবার যুদ্ধ চালানো যাবে। আর এভাবেই তৈরি হয় নর্থ কোরিয়ার সাইবার ইউনিট, যে সাইবার ইউনিটে দেশের সবথেকে মেধাবী ছাত্রছাত্রীদের রিক্রুট করা হয়। তাদেরকে বোঝানো হয় যে এটাই দেশের সবথেকে সেরা চাকরি, কিন্তু ভেতর থেকে এটা একটা ডিজিটাল জেল ছাড়া আর কিছুই ছিল না। এই ইউনিটে ঢোকা মানে আপনার কোনো জীবন নেই, আপনি নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না, আপনি কোথায় কাজ করবেন, কখন ঘুমাবেন, কি করবেন, সবই সরকার ঠিক করে দেবে। আর এই সাইবার যোদ্ধাদের দিয়ে নর্থ কোরিয়া বিভিন্ন বিদেশি ব্যাংকে হ্যাক করা, বড় বড় কোম্পানির সার্ভারে ঢুকে ডেটা চুরি করা, ক্রিপ্টো এক্সচেঞ্জে অ্যাটাক বা কোনো গভর্নমেন্টের সিস্টেমকে ক্রিপেল করে দেওয়া, এই সমস্ত ইল্লিগাল কাজগুলো করানো হয়। আজ পর্যন্ত বিশ্বের অনেক বড় বড় সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার নাম এসেছে, যার পেছনে রিয়ের মতোই কোনো না কোনো জিনিয়াস স্টুডেন্ট, যাদেরকে স্কুল লেভেল থেকে হায়ার করা হয়েছে, তারা ছিল। এই সাইবার অ্যাটাকগুলোর মধ্যে একটা হলো সনি পিকচার্স হ্যাক, এবং আরেকটা ফেমাস অ্যাটাক হলো বাংলাদেশ ব্যাংক ডাকাতি। আর এই ধরনের সাইবার অ্যাটাকের মাধ্যমে নর্থ কোরিয়া হিউজ লেভেলের ফান্ড জোগাড় করে। আপনারা অনেকেই জানেন যে নর্থ কোরিয়ার উপরে সারা বিশ্ব জুড়েই স্যাংশন লাগিয়ে দেওয়া হয়েছে, যে কারণে লিগ্যাল ওয়েতে তারা নিজেদের দেশে ফরেন কারেন্সি নিয়ে আসতে পারে না। আর এই জন্যই নর্থ কোরিয়া ব্যবহার করে হ্যাকিংয়ের মতো কিছু ইল্লিগাল ওয়ে। আর এই পুরো সিস্টেমটাকে চালাতে তাদের দরকার রিয়ের মতো কিছু ছেলেমেয়ে। 2015 সালের অলিম্পিয়াড থেকে ফেরার পর রি জানতে পারে সরকারি অফিসাররা তার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছে, তার বন্ধুদের ডাকা হচ্ছে, তার ব্যবহার কেমন, তার মানসিকতা কেমন, সে দেশের প্রতি আদৌ লয়াল কিনা, এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করছে। রি বুঝতে পারে যে তাকে অলরেডি নর্থ কোরিয়া সরকার সাইবার ইউনিটের জন্য সিলেক্ট করে নিয়েছে। আর এটা এমন একটা চাকরি যেখানে সে সরকারকে না বলতে পারবে না। অর্থাৎ রিয়ের সামনে ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ, যেখানে তার স্বাধীনতা বলে আর কিছুই থাকবে না। সে তার নিজের পরিবার থেকেও আলাদা হয়ে যাবে, যেখানে সে সারাদিন একটা বাংকারে বসে সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী অন্য কোনো দেশের সার্ভারে অ্যাটাক চালিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে রি তার জীবনের সবথেকে বড় ক্যালকুলেশনটা শুরু করে। সে ঠিক করে সে নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাবে, এই বদ্ধ জীবন সে কাটাবে না। কিন্তু নর্থ কোরিয়া থেকে পালানো তো এতটা সহজ নয়। প্রথমত, নর্থ কোরিয়া তাদের দেশের নাগরিকদের দেশের বাইরে যাওয়ার কোনো পারমিশনই দেয় না। ইভেন টপ লেভেলের অফিসিয়ালরা ছাড়া এই দেশের অন্য কারোর কোনো পাসপোর্টই নেই। দ্বিতীয়ত, নর্থ কোরিয়ার বর্ডার হেভিলি মিলিটারাইজড। কেউ যদি এখান থেকে পালানোর কোনো চেষ্টা করে, সাথে সাথে তাকে গুলি করা হয়। আর যদি সে বেঁচে থাকে তাহলে তাকে দেওয়া হয় কালেকটিভ পানিশমেন্ট। এটা এমন একটা শাস্তি যেখানে যে অপরাধী তার 3 প্রজন্মকে জেল খাটতে হয়। আর এই নিয়মগুলো তো শুধুমাত্র সাধারণ কোরিয়ানদের জন্য, কিন্তু রি ছিল নর্থ কোরিয়ার অ্যাসেট। সুতরাং সে যদি পালিয়ে যায় তাহলে তার পরিবারের সাথে কি হবে, সেটাই রিকে সবথেকে বেশি ভাবিয়ে তুলছিল। কিন্তু যে স্বাধীনতার স্বাদ রি পেয়েছে তার সামনে এই ভয় তুচ্ছ। তাই সে ঠিক করে সে নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাবেই। কিন্তু উপায় কি? রি যখন তার এই প্ল্যানিং করছিল তখনই নেক্সট অলিম্পিয়াডের ডেট অ্যানাউন্স করা হয়। 2016 সালের ম্যাথ অলিম্পিয়াডের ডেট এবং ভেন্যু ঘোষণা করা হয়, এবং সেবারের ভেন্যু ছিল হংকং। রি বুঝতে পারে এটাই তার শেষ সুযোগ, কারণ পরের বার তার বয়স 18 বছর হয়ে যাবে। আর 18 বছরের পর সে অলিম্পিয়াডে অংশ নিতে পারবে না, মানে আর বিদেশে যাওয়ার সুযোগ থাকবে না। তাই তাকে হংকং থেকেই পালাতে হবে। এবার লাইফের এত বড় একটা ডিসিশন নিতে সে রীতিমতো ভয় পাচ্ছিল, কারণ এর সাথে তার পরিবারের ভবিষ্যৎ জড়িয়েছিল। রি তার বাবাকে সবটা জানায়। প্রথমে রিয়ের বাবা ভীষণই শকড হয়ে যান, কিন্তু এরপর তিনি রিকে সাপোর্ট করেন। তিনি নিজের কাছে থাকা $200 রিকে দেন, যাতে হংকং থেকে পালানোর সময় তার কিছুটা হেল্প হয়।
রি এবার তার পরিবারকে বিদায় জানায়। সে জানতো না সে আদৌ কোনোদিন আর তার বাবা মাকে দেখতে পারবে কিনা, কারণ নর্থ কোরিয়ার সরকার যখন জানবে যে রি পালিয়ে গেছে, সবার আগে তারা রিয়ের বাবা মাকেই বন্দি করবে, হয়তোবা তাদেরকে মেরে ফেলবে। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তার বাবা মা এত বড় একটা স্যাক্রিফাইস সেদিন করেছিল। সাল 2016, হংকংয়ে শুরু হয় ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড। রিয়ের টিমে মোট 6 জন ছিল। তারা প্রত্যেকেই ছিল নর্থ কোরিয়ার স্টুডেন্ট। রিয়ের মতো এদেরকেও নর্থ কোরিয়া নিজেদের হাতিয়ার বানাবে। তাদের সাথে আরও বেশ কয়েকজন নর্থ কোরিয়ার অফিসিয়াল ছিল। এদের কাউকে তার প্ল্যানের ব্যাপারে কিছুই বলা যাবে না, নইলে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু সে পালাবে কিভাবে? হংকংয়ে আসার সাথে সাথেই তাদের পাসপোর্ট নর্থ কোরিয়ার এজেন্টরা নিয়ে নিয়েছে। তাদের কারোর কাছে কোনো মোবাইল ফোন নেই। এমনকি রি এই প্রথমবার হংকংয়ে এসেছে। সেখানকার রাস্তাঘাট কোথায় কি আছে তার কিছুই জানে না। তবে সে একটা জিনিস জানত, সে যদি একবার এজেন্টদের চোখে ধুলো দিয়ে হংকংয়ে থাকা সাউথ কোরিয়ার এম্বাসিতে পৌঁছাতে পারে, সে বেঁচে যাবে। সেখানে আর নর্থ কোরিয়া তার কিছুই করতে পারবে না। কিন্তু রি সাউথ কোরিয়ার এম্বাসি পর্যন্ত যাবেই বা কিভাবে? কারণ সবসময় তো তার সাথে গার্ড থাকে। তাছাড়া এই হংকং চীনের একটা শহর, আর চীনের সাথে নর্থ কোরিয়ার সম্পর্ক খুবই ভালো। ইভেন নর্থ কোরিয়া থেকে কেউ যদি পালিয়ে চীনে চলে আসে, তাহলে চীন সরকার তাদেরকে ধরে আবারও নর্থ কোরিয়া পাঠিয়ে দেয়। ফলে খুবই হাই চান্স ছিল যে যখন রি এখান থেকে পালিয়ে যাবে তখন পুলিশ তাকে অ্যারেস্ট করবে, কারণ সেখানকার ভাষা জানে না। সে জানে না যে কোথায় যেতে হবে। আর যদি সে আজ এখান থেকে পালাতে না পারে, তাহলে তার বাকি গোটা জীবন কোনো একটা সিক্রেট বাংকারে বসে হ্যাকিং করে কাটাতে হবে। আশা করি বুঝতে পারছেন যে ওই মুহূর্তে রিয়ের সিচুয়েশনটা ঠিক কীরকম ছিল। এরই মধ্যে অলিম্পিয়াডের কম্পিটিশন হয়। রি সেই অলিম্পিয়াডে সিলভার মেডেল জেতে। এদিন মানে 16 জুলাই 2016, কম্পিটিশনের শেষে অর্গানাইজাররা একটা গেট টুগেদার পার্টি রাখে, যেখানে সব দেশের পার্টিসিপেন্টরা একসাথে খাওয়া দাওয়া গল্প গুজব করে। আর এখানেই রি জানতে পারে যে তাদের ফ্লাইট পরের দিন দুপুরে, অর্থাৎ তার কাছে আগামীকাল সকাল পর্যন্ত সময় আছে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। রি লক্ষ্য করে রাতে গার্ডরা তার সাথে থাকে না, তাই সে ঠিক করে সে রাতের অন্ধকারেই এখান থেকে পালিয়ে যাবে। ঘড়িতে তখন রাত 2টো। রি তার মোজার ভেতরে তার বাবার দেওয়া সেই $200 ভরে ফেলে। এবার সে ধীরে ধীরে ওই ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। সে বাইরে এসে সোজা একটা ট্যাক্সি নেয় আর রওনা দেয় হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ট্যাক্সি করে যাবার সময় রি বারবার পিছন ঘুরে দেখছিল যে কেউ তাকে ফলো করছে কিনা। কিছুক্ষণের মধ্যেই সে এয়ারপোর্টে চলে আসে, কিন্তু তার কাছে না তো কোনো পাসপোর্ট ছিল, না ছিল কোনো ফ্লাইটের টিকিট। সে ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞাসা করে সেই কাউন্টারে যায় যেখান থেকে সাউথ কোরিয়া যাওয়ার ফ্লাইটের টিকিট পাওয়া যায়। এই কাউন্টারে গিয়েই সে প্রথমবার বলে, আমি নর্থ কোরিয়ান, আমি দেশে ফিরতে চাই না, আমি সাউথ কোরিয়ায় অ্যাসাইলাম চাই। সাথে সাথে 2 জন সাউথ কোরিয়ান অফিসার আসে। তারা রিকে একটা ছোট্ট রুমে নিয়ে যায়। এবার তারা যোগাযোগ করে হংকংয়ে থাকা সাউথ কোরিয়ার কনসুলেটে। এখানে তারা প্রথমে রিয়ের আইডেন্টিটি ভেরিফাই করে। সে সময় কনসুলেট থেকে রিকে জানানো হয় তারা রিয়ের জন্য কোনো গাড়ি পাঠাতে পারবে না, বা কেউ তাকে ওই কনসুলেট পর্যন্ত নিয়ে যেতে পারবে না। তাকে একাই যেতে হবে, নইলে নর্থ কোরিয়া ইন্টারন্যাশনালি এটা দাবি করতে পারে যে সাউথ কোরিয়া তাদের কোনো স্টুডেন্টকে কিডন্যাপ করেছে। এয়ারপোর্টের অফিসাররা রিকে একটা অ্যাড্রেস দেয় আর বলে এখান থেকে ট্যাক্সি নিয়ে ইমিডিয়েটলি ওই অফিসে যেতে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে যাবে আর নর্থ কোরিয়ার এজেন্টরাও জেনে যাবে যে রি ওই ক্যাম্পাস থেকে পালিয়ে গেছে। রি সাথে সাথে একটা ট্যাক্সি নিয়ে ওই লোকেশনে পৌঁছে যায়। এটা একটা উঁচু বিল্ডিং ছিল, আর এখানেই 5th ফ্লোরে ছিল সাউথ কোরিয়ার কনসুলেট। রি এবার কনসুলেটের দরজায় নক করে। সে জানত যদি এই গেট আজ না খোলে তাহলে সে আর বাঁচবে না। কিন্তু একটু পরেই সাউথ কোরিয়ান অফিসিয়ালরা তাকে রিসিভ করে। আর ঠিক এই মুহূর্তে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী রি সাউথ কোরিয়ার মাটিতেই ছিল, আর এখানে নর্থ কোরিয়া আর তার কিছুই করতে পারবে না। এখানে প্রথমে অফিসিয়ালরা রিকে ইন্টারোগেট করে, এটা জানার জন্য যে সে আদৌ কোনো নর্থ কোরিয়ার স্পাই কিনা। ইন্টারোগেশনের পর তারা কনফার্ম হয়। তারা রিকে থাকার জন্য একটা ছোট্ট রুম দেয়, তবে সেই রুমে কোনো জানালা ছিল না। ছিল একটা ট্রেডমিল, কম্পিউটার যেখানে সে ভিডিও গেম খেলতে পারবে, আর একটা বেড। তবে রি কিন্তু এখনও পুরোপুরি নিরাপদ ছিল না, কারণ এখনও সে হংকংয়েই আছে।
যতক্ষণ না সে সাউথ কোরিয়া পৌঁছাচ্ছে ততক্ষণ তার বিপদ কাটবে না। এদিকে নর্থ কোরিয়ান টিম অলরেডি খোঁজ পেয়ে যায় যে রি পালিয়ে গেছে। তারাও এবার রিকে খোঁজার কাজ শুরু করে। প্রথমে তো এই বিষয়টাকে তারা কিডন্যাপিং হিসাবেই দেখাতে চাইছিল, কিন্তু রি যেহেতু একাই সাউথ কোরিয়ার কনসুলেটে গিয়েছিল, ফলে এই কিডন্যাপিং এর স্টোরি বেশিক্ষণ টেকে না। এবার তারাও চীনের সাথে কূটনৈতিক আলোচনা শুরু করে। এদিকে ততক্ষণে রিয়ের ডিফেকশন অর্থাৎ নর্থ কোরিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে, আর সবার নজর তখন ছিল হংকংয়ে। সাউথ কোরিয়ান অথরিটি অলরেডি সেই বিল্ডিংয়ের সিকিউরিটি টাইট করে দেয়। প্রত্যেকটা মানুষকে ওই বিল্ডিংয়ে ঢোকার আগে বা বেরোনোর আগে ভালোভাবে চেক করা হচ্ছিল, কারণ নর্থ কোরিয়ার এজেন্টরা তাদের এই অ্যাসেটকে সাউথ কোরিয়ার হাতে যাওয়া থেকে আটকানোর জন্য যা খুশি তাই করতে পারে। ইন্টারন্যাশনালি চীনের উপরেও হিউজ প্রেশার আসতে শুরু করে, কারণ এই ছেলেটি নিজে থেকেই সাউথ কোরিয়ার কাছে অ্যাসাইলাম নিয়েছে। ফলে 3 দেশের মধ্যেই টপ লেভেলের কূটনৈতিক আলোচনা শুরু হয়, আর এভাবেই এক এক করে প্রায় 70 দিন পার হয়ে যায়। রি এতদিনে একবারের জন্য সূর্যের আলো দেখতে পায়নি। এটা ছিল তার জীবনের সবথেকে লম্বা প্রতীক্ষা। এরই মধ্যে নর্থ কোরিয়া এমন একটা ভুল করে যার ফলে রি তাদের হাতছাড়া হয়ে যায়। 2016 সালে যখন এই ঘটনা ঘটছিল, এসবের মধ্যেই নর্থ কোরিয়া তাদের একটা মিসাইল টেস্ট করে, যেটা চীনকে খেপিয়ে তোলে। আর চীনও সেই সময় সাউথ কোরিয়াকে রিকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তারা প্রথমে রিকে একটা ফ্রেশ সাউথ কোরিয়ান পাসপোর্ট দেয়, আর ফাইনালি রি সাউথ কোরিয়া পৌঁছায়। আজ প্রায় 10 বছর হয়ে গেছে রি এখনও সাউথ কোরিয়ায় আছে, সে পড়াশুনো করছে। এখন নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে রি ফাইনালি বেঁচে গেছে, কিন্তু না, একটা চিন্তা এখনও তার পিছু ছাড়েনি। সেটা হলো তার বাবা মা এখনও উত্তর কোরিয়ায় আছে। সে জানে না তারা কেমন আছে, আদৌ তারা বেঁচে আছে কিনা। ইভেন নর্থ কোরিয়ায় তার বাবা মায়ের শাস্তি যাতে কম হয়, এই কারণে সে অনেক জায়গায় দাবি করে এই পালানোর প্ল্যানিংটা সে সম্পূর্ণ একাই করেছে। তার বাবা মা এই ব্যাপারে কিছুই জানতো না। রি আজ এক নতুন নামে, নতুন পরিচয়ে স্বাধীনভাবে বসবাস করছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় যে নর্থ কোরিয়া কি সত্যিই তাকে ভুলে যাবে? কারণ রি পালিয়ে যাওয়ার পর নর্থ কোরিয়া এতটাই ক্ষেপে গিয়েছিল যে তারা আগামী 2 বছর অলিম্পিয়াডে পার্টিসিপেশনই করেনি। 2019 সালে ফাইনালি নর্থ কোরিয়া আবারও অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে শুরু করে, কিন্তু এবার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে অন্তত 3 জন করে নর্থ কোরিয়ান এজেন্ট থাকে, যারা অল টাইম ওই স্টুডেন্টের উপর নজরদারি করে। তো কেমন লাগলো রিয়ের কাহিনী? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এরকম ধরনের যদি আরও ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আপনি কি জানেন যে আফ্রিকা আজও কেন গরিব? আফ্রিকা বিশ্বের সবথেকে খনিজ সম্পদে ভরপুর মহাদেশ, কিন্তু তারপরেও আফ্রিকার বহু দেশে আজও মানুষেরা দুবেলা ঠিকমতো খেতে পায় না। আফ্রিকার এই ধ্বংসের পেছনে কারা দায়ী? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।